প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। নিশ্চয়ই সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা আজকে আমাদের অনলাইন ক্লাসের লেকচার 32 করতে যাচ্ছি সবাই। আজকে আমরা অধ্যায় 5 সবাই আছি, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায়টা করছি। এই অধ্যায়ে গত ক্লাসে আমরা দুইটা নতুন নমুনা ছক শিখেছিলাম অঙ্কের প্রয়োজনে, যে আমাদের সৃজনশীল অঙ্কগুলো করতে যেই ছকগুলো করতে হবে। প্রথমে তো বিশদায় বিবরণীর ছক আমরা শিখেছি, একটা সৃজনশীল ব্যবহারিক সমস্যার সমাধানও করেছি। তো গত ক্লাসে আমরা দুইটা ছক আরো নতুন শিখেছি, রক্ষিত আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী। তো আমি বলেছিলাম যে এই ছক প্রয়োগ করা যায় এমন কোনো গাণিতিক সমস্যা নিয়ে আজকে আমরা ক্লাসটা করব। তো তোমাদের জন্য আজকে আমি রক্ষিত আয় বিবরণী ব্যবহার করা যাবে বা রক্ষিত আয় বিবরণী করা যাবে এরকম একটা অঙ্ক নিয়ে এখানে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো এরকম একটা অঙ্ক আজকে আমরা করব, যেখানে আমাদের রক্ষিত আয় বিবরণী থাকবে এবং সেই সাথে সাথে ভ্যাট সংক্রান্ত বিষয়ে সমস্যাও থাকবে, যেটা সমাধান করব। এই বিষয়টা আমরা একাদশ শ্রেণীতে করে এসেছি। ভ্যাট চলতি হিসাব তৈরি করা বা ভ্যাট সংক্রান্ত অঙ্ক আমরা আর্থিক বিবরণী অধ্যায়ে একাদশ শ্রেণীতে করে এসেছি। এইটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। রক্ষিত আয় বিবরণীর সমস্যা থাকলে সেটা সমাধান কিভাবে করব সেটা নিয়ে মূলত আজকে আমরা বেশি গুরুত্ব দিব। ঠিক আছে? তো তোমাদের বই থেকে আমি প্রশ্নটা পড়ছি, যেহেতু প্রশ্নটা একটু বড়। আমরা জানি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো রেয়ামিল আকারে দেয়া থাকে, সমন্বয় থাকে। এই বোর্ডে সম্পূর্ণ প্রশ্ন একবারে তুলে দেখানো সম্ভব না, তাই প্রশ্নটা আমি তোমাদের জন্য বই থেকে পড়ে দিচ্ছি এবং বইয়ের পৃষ্ঠা নাম্বারও বলছি। নিশ্চয়ই তোমাদের হাতের কাছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা আছে, যেটা তোমরা কিনেছো। ওই বইয়ের তোমরা 682 এই পৃষ্ঠা নাম্বারটা খোলো। সেখানে 37 নাম্বার যে অঙ্কটা আছে সেটা আজকে আমরা সবাই করব। তো বইও রাখো হাতের কাছে, বইটা খোলো। প্রশ্নটা আমি তোমাদের জন্য পড়ে দিচ্ছি, নিজেরাও পড়ো। এবং আরেকটা কাজ যেটা আমি তোমাদের একাদশ শ্রেণীতে শিখিয়েছি, যে রেওয়ামিল যখন করা থাকে, রেওয়ামিলের হিসাবের নামের সাথে আমরা টাকার অঙ্কগুলো একটা পরপর একটা পেন্সিল দিয়ে মার্ক করে টাকার অঙ্ক এবং হিসাবের নাম মিলিয়ে রাখবো, দাগ দিয়ে দিয়ে, যেন সমাধানের সময় সেটা করতে আমাদের সহজ হয়। তো তোমরা হাতে পেন্সিল রাখো এবং খাতাটা পাশে রাখো, ক্যালকুলেটর পাশে রাখো। এখন বইটা সামনে নিয়ে আমি তোমাদের জন্য প্রশ্নটা পড়ছি, সেটা তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। মেঘনা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত 1 লাখ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। 2013 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নরূপ ছিল। মেঘনা লিমিটেড, তারপর শিরোনাম দেওয়া আছে রেওয়ামিল 31 ডিসেম্বর 2013, এটা তো শিরোনাম, প্রতিষ্ঠানের নাম দিয়ে। তারপর রেওয়ামিলে এখানে দেখো, আমরা রেওয়ামিলের নর্মালি 5টা কলাম শিখেছি, ক্রমিক নাম্বার, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। কিন্তু এখানে রেওয়ামিলটা ডেবিট ক্রেডিট সাইড করে তোমাদের জন্য যেন ছোট হয়, সেজন্য ছোট করে একটা পেজের মধ্যে ছোট আকারে করে দিছে। ডেবিট সাইডে ডেবিটের হিসাবের নামগুলো লেখা হয়েছে এবং ক্রেডিট সাইডে ক্রেডিট হিসাবের ডেটগুলো লেখা হয়েছে। তো ডেবিট দিকে আছে হিসাবের নাম এবং টাকার জন্য কলাম। প্রারম্ভিক মজুদ 15,000 টাকা। যদি হাতের কাছে বই থাকে তোমরাও মিলিয়ে নাও। আমি আবারও বলছি, তোমাদের হাতের কাছে যে এই যে নিউ এডিশন তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা কিনেছো, এই বইটা, এই বইয়ের 37 নাম্বার অঙ্কটা, 682 নাম্বার পৃষ্ঠা, 682 37 নাম্বারে, সেখানে মেঘনা লিমিটেডের অঙ্ক। রেওয়ামিলের ডেবিট সাইডে হিসাবের নামগুলো বলা আছে। প্রারম্ভিক মজুদ 15,000 টাকা। পণ্য ক্রয়, দেখো ব্র্যাকেটে লেখা আছে 15% ভ্যাট সহ। তাহলে আমি তোমাদের যখন সমন্বয় শিখিয়েছিলাম, এই ধরনের অঙ্কে দুইভাবে সমন্বয় থাকে, একভাবে থাকে রেওয়ামিলের ভিতরে, আরেকবার রেওয়ামিলের নিচে। তো রেওয়ামিলের ভিতরে এই যে একটা হিসাবের নামের পাশে ব্র্যাকেট দিয়ে একটা ইনফরমেশন দেওয়া আছে যে 15% ভ্যাট সহ, এটাও কিন্তু এক ধরনের সমন্বয়, অব্যক্ত সমন্বয়। এটা আমাদের বুঝে অঙ্কের প্রয়োজনে প্রয়োগ করতে হবে। যন্ত্রপাতি দেয়া আছে 60,000, পণ্য ক্রয়ও কিন্তু 60,000 ছিল। আমদানি শুল্ক 17,000, ভাড়া 5,500, অনাদায়ী পাওনা 1300 টাকা, মজুরি আছে 6,000, আয়কর 5,000, আন্তঃফেরত 4,250, ব্যাংক জমা 11,600, দেনাদার 50,000 এবং ভ্যাট চলতি হিসাব 25,000 টাকা। তাহলে ভ্যাট চলতি হিসাবের যে অ্যামাউন্টটা রেওয়ামিলে দেওয়া থাকে সেটা আমাদের বুঝে নিতে হবে। সেটা ভ্যাট চলতি হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত। রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো
উদ্বৃত্তগুলো দেওয়া থাকে মূলত সেগুলো আমাদের অঙ্ক করার সময় প্রারম্ভিক উদ্বৃত্ত হিসেবেই ধরতে হবে, কিন্তু আমরা আর্থিক বিবরণী করার সময় আমরা কিন্তু শেষ দিনে গিয়ে আর্থিক বিবরণী করি, হিসাবকালের শেষ তারিখে, তখন এই উদ্বৃত্তগুলো কাজে লাগিয়েই কিন্তু আমাদের অঙ্ক করতে হয়। তো ভ্যাট চলতি হিসাব যেহেতু ডেবিট সাইডে দেওয়া আছে, তাহলে আমাদের যদি ভ্যাট চলতি হিসাবের খতিয়ান করতে বলে আমরা কিন্তু ডেবিট দিকে ব্যালেন্স বিডি দিয়ে এই ভ্যাট চলতি হিসাবের 25,000 টাকাটাকে ব্যালেন্স বিডি দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। এটা যেন মনে থাকে তোমাদের। আমরা একাদশ শ্রেণীতে করেছি, আজকে আবার ভ্যাট চলতি হিসাবের খতিয়ান করতে গেলে আবার রিভাইজ হয়ে যাবে, মনে পড়ে যাবে সবকিছু। এখানে কিছু সমন্বয় দেয়া আছে। আচ্ছা, রেওয়া মিলের ক্রেডিট সাইডটা পড়ে নেই। হিসাবের নাম ক্রেডিট সাইডে আছে, শেয়ার মূলধন ব্র্যাকেটে লেখা আছে 8,000 শেয়ার। আমাদের শেয়ারের নামিক মূল্য কত? রেওয়া মিলের উপরে লেখা আছে দেখো, 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে কিন্তু কোম্পানিটা নিবন্ধিত হয়, তাহলে শেয়ারের নামিক মূল্য কিন্তু 10 টাকা করে। আর রেওয়া মিলের ভিতরে বলা আছে শেয়ার মূলধন 8,000, অর্থাৎ 10 টাকা করে যদি 8,000 শেয়ার হয়, তাহলে আদায়কৃত মূলধন বা ইস্যুকৃত বিলিকৃত 8,000 শেয়ার গুণ 10 টাকা হলে 80,000 টাকা। তোমাদের দেখো টাকার কলামে 80,000 টাকাই দেওয়া আছে, এটা হচ্ছে আদায়কৃত মূলধন। পাওনাদার এখানে আছে 12,000 টাকা, বিক্রয় দেয়া আছে 15% ভ্যাট সহ 1,25,000 টাকা। তাহলে ভ্যাট চলতি হিসাব করার সময় এই জিনিসগুলো আমাদের খেয়াল করে তারপর অঙ্ক করতে হবে। বহি ফেরত 3,650 টাকা। আচ্ছা, বহি ফেরতটা কোন ফেরতকে বলে তোমাদের কি মনে পড়ে? বহি ফেরত কি বিক্রয় ফেরত নাকি ক্রয় ফেরত? বহি ফেরত কিন্তু ক্রয় ফেরত, যেটা ক্রেডিট দিকে দেওয়া থাকে, আর আন্ত ফেরত কিন্তু বিক্রয় ফেরত, যেটা ডেবিট দিকে দেওয়া থাকে। আচ্ছা, বহি ফেরত 3,650, আর সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত 1/1/2013, সেটা হচ্ছে 40,000 টাকা। এই যে রেওয়া মিলে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত দেয়া আছে, এটা কিন্তু রক্ষিত আয় বিবরণীতে আমরা রক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে রক্ষিত আয় বিবরণীটা শুরু করব। রক্ষিত আয়ের যে উদ্বৃত্তটা দেয়া আছে 1/1/2013, 1/1/2013 মানে কি? এটা জানুয়ারি মাসের উদ্বৃত্ত, এটা প্রারম্ভিক উদ্বৃত্ত 40,000 টাকা। এটা দিয়ে কিন্তু আমরা রক্ষিত আয় বিবরণীটা শুরু করব। তাহলে সমস্ত ইনফরমেশনই মোটামুটি এখানে সহজভাবে দেয়া আছে রেওয়া মিলে, শুধু বুঝে বুঝে সঠিক জায়গায় সঠিক হিসাবটা এবং সঠিক অ্যামাউন্ট আমাদের বসিয়ে অঙ্কটা করতে হবে, তাহলে অঙ্কটা সঠিক হবে। সমন্বয় সমূহ বলা আছে, সমাপনী মজুদ পণ্যের মূল্য 36,000 টাকা, বাজার মূল্য 34,000 টাকা। আমরা জানি সমাপনী মজুদ পণ্যের দুইটা মূল্য দেওয়া থাকলে সেখানে কমটা ধরে কাজ করতে হয়, তো আমাদের বাজার মূল্য 34,000 টাকা, এটা ধরে অঙ্ক করতে হবে যদি প্রয়োজন পড়ে। 2 নাম্বার দেয়া আছে, দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% ধরে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। তাহলে আমাদের রেওয়া মিলে কিন্তু একটা অনাদায়ী পাওনা ডেবিট দিকে দেয়া আছে, অনাদায়ী পাওনা, সেটা পুরাতন অনাদায়ী পাওনা। আর সমন্বয় 2-এ আবারও বলা আছে দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, এটাও কিন্তু একটা অনাদায়ী পাওনা, তবে এটা নতুন অনাদায়ী পাওনা। এটা দেনাদার থেকে বাদ দিয়ে তারপর যত পার্সেন্ট সঞ্চিতি ধরতে বলা হয়েছে সেটা আমরা ধরব। সমন্বয়ে যেটা থাকে সবই নতুন, তাহলে দেনাদারের 2,000 টাকা যে আমরা বাদ দিব অনাদায়ী পাওনা, এটাও নতুন। যে সঞ্চিতি ধরতে বলা হয়েছে সেটাও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওয়া মিলে আলাদাভাবে দেয়া নেই, তাহলে আর বাদ দেওয়ার প্রশ্ন আসছে না বিশদায় বিবরণীতে। 3 নাম্বার, আয়করের জন্য 2,000 টাকা সঞ্চিতি রাখতে হবে। তাহলে আয়করের জন্য 2,000 টাকা সঞ্চিতি, এটা হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। সমন্বয়ে আয়কর ধার্যের কথা যে বলা থাকে বা সঞ্চিতি ধরার কথা যদি বলা থাকে, সেটাকে আমরা নতুন আয়কর সঞ্চিতি হিসাবে ধরব। এবং সেটা কি করব আমরা? বিশদায় বিবরণীতে একদম সব শেষে গিয়ে করপূর্ব নিটলাভ যখন বের করি, মূলত নিটলাভ যখন আমরা বের করি একদম সবার লাস্টে, সেই নিটলাভ থেকে আমরা এই নতুন আয়কর সঞ্চিতিটা বাদ দিয়ে তারপর কর পরবর্তী নিটলাভ বের করি, সেটাই হচ্ছে আমাদের আসল নিটলাভ। যখন আমরা আয়কর সঞ্চিতিটা বাদ দিয়ে নিটলাভ বের করি, ঠিক আছে, সেটাকে কর পরবর্তী বা কর বাদ নিটলাভ বলা হয়। আর যদি নতুন আয়কর সঞ্চিতির কথা বলাই না থাকে, তাহলে যে নিটলাভ আমরা আয়কর বাদ দেওয়ার আগেই বের করব, সেটাই আমাদের আসল নিটলাভ বের হয়ে যাবে, মানে সেটাই কর পড়বো, সেটাই কর পরবর্তী, যদি নতুন কোনো সঞ্চিতির কথা বলা না থাকে। 4 নাম্বার, নিটলাভের 5,000 টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। তাহলে এটা সঞ্চিতি তহবিলে স্থানান্তরের কথা এখানে বলা আছে, এটা রক্ষিত আয় বিবরণীতে একবার যাবে। আবার সঞ্চিতি তহবিল যেখানে আমরা আলাদাভাবে দেখাই আর্থিক অবস্থার বিবরণী, যেহেতু এখনো করিনি, তবে মালিকানা সত্ত্ব বিবরণী করেছি, সেখানে সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে বলে সঞ্চিতি তহবিলের সাথে গিয়ে একবার যোগ হয় আর্থিক অবস্থার বিবরণী অংশ, অথবা মালিকানা সত্ত্ব বিবরণী যদি করি, আর আরেকবার স্থানান্তরের অ্যামাউন্টটা শুধু রক্ষিত আয় বিবরণীতে যায়। এখানে 5,000 টাকা রক্ষিত আয় বিবরণীতে যাবে। 5 নাম্বার, শেয়ার প্রতি 2 টাকা হারে লভ্যাংশ প্রদান করতে হবে।
তাহলে যেটা বলা হয়েছে, ঘোষণা করা হয়েছে 5 নাম্বার সমন্বয়টা, এটা হচ্ছে আমাদের কাছে ঘোষণা করা হয়েছে যে শেয়ার প্রতি 2 টাকা হারে লভ্যাংশ প্রদান করতে হবে। তাহলে শেয়ার কতগুলো আমাদের? শেয়ার হচ্ছে কিন্তু ক্রেডিট সাইডের প্রথম অ্যামাউন্টটা মিলে 8000 শেয়ার। প্রত্যেকটা শেয়ারে আমরা 2 টাকা করে লভ্যাংশ দিব যারা শেয়ার হোল্ডার। তাহলে এটা হচ্ছে ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ, যেহেতু লভ্যাংশের বিষয়টা এখানে ঘোষণা করা হয়েছে যে আমরা প্রত্যেকটা শেয়ারে 2 টাকা করে লভ্যাংশ দিব শেয়ার হোল্ডারদের। এটা হচ্ছে ঘোষিত লভ্যাংশ, এটাও রক্ষিত আয় বিবরণীর অংশ। আর এখানে আমাদের করণীয় ক নাম্বার বলা হয়েছে ভ্যাট চলতি হিসাব তৈরি করো। তাহলে কোনো হিসাব তৈরি করতে বলা মানে খতিয়ান করতে বলা। খ নাম্বার যথোপযুক্ত ছকে মোট লাভ নির্ণয় করো। খুবই সহজ বিষয়, বিশদ আয় বিবরণীর প্রথম অংশ এটা। আর গ নাম্বার চলতি বছরের নিট লাভ 38,800 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে রক্ষিত আয় বিবরণী আজকে আমরা সমাধানে দেখাতে পারবো, প্রয়োগ করতে পারবো, যেটা গত ক্লাসে আমরা শিখেছি। আর ভ্যাট চলতি হিসাবও আমরা একাদশ শ্রেণীতে করে আসছি, আজকে করলে আবার মনে পড়ে যাবে। আর মোট লাভ নির্ণয় করতে বলা হয়েছে এখানে, তাহলে বিশদ আয় বিবরণী করতে হবে অবশ্যই বহুধাপ বিশিষ্ট, কারণ প্রতিষ্ঠানটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আর সেবামূলক প্রতিষ্ঠান হলে আমরা এক ধাপেই করতে পারতাম। আর সম্পূর্ণ বিশদ আয় বিবরণী আমাদের এখানে করতে হবে না, কারণ শুধুমাত্র মোট লাভের অংশটুকু আমাদের, মানে প্রথম অংশটুকু বিশদ আয় বিবরণীতে করতে হবে। তো মোট লাভ নির্ণয় করতে করতে যা লাগে আমরা সেই হিসাব বা অ্যামাউন্ট গুলো নিয়ে আমরা করব। আর রক্ষিত আয় বিবরণী করার জন্য যা যা লাগবে রেওয়া মিল এবং সমন্বয় থেকে খুঁজে খুঁজে নিয়ে আমরা সেইভাবে প্রয়োগ করব। আর এখানে 3 নাম্বার সমন্বয় বা 2 নাম্বার সমন্বয় আমাদের এখানে ততটা কাজে আসবে না, কারণ এটা হচ্ছে মোট লাভের পরের কাজ। আর নিট লাভ আমাদের গ নাম্বারে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, নিট লাভের অ্যামাউন্ট, এটা ধরে কাজ করতে বলা হয়েছে। তাই আর বিশদ আয় বিবরণী সম্পূর্ণ আমাদের করার প্রয়োজন হবে না খ নাম্বারের জন্য। তাহলে অঙ্কটা চলো আমরা শুরু করি। ক নাম্বার ভ্যাট চলতি হিসাব করব। আমি প্রিফার করি টি ছক, খতিয়ানের টি ছক। আমরা টি ছকে ভ্যাট চলতি হিসাবটা করব। তোমাদের সবার সামনে খাতা আছে, তোমরা খাতায় খতিয়ানের ছকটা করে ফেলো, ঠিক আছে? ভ্যাট চলতি হিসাব উপরে লিখে খতিয়ানের টি ছক একটা করে ফেলো, ডেবিট ক্রেডিট লিখে। দেখো খতিয়ানের একটা টি ছক করেছি, তোমরা নিশ্চয় করেছো। ভ্যাট চলতি হিসাব আর ডেবিট ক্রেডিট, যেহেতু টি ছকে 2টা দিক থাকে, ডেবিট ক্রেডিট, আর 2 সাইডে 4টা করে কলাম থাকে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখন খতিয়ানে আমরা ভ্যাট চলতি হিসাব করছি, এটা কিন্তু খেয়াল রাখবে। আমরা কিন্তু ভ্যাট হিসাব যে তৈরি করতে বলে, ভ্যাট চলতি হিসাব, ভ্যাটের যে জেরগুলো নিয়ে বা ভ্যাটের যে অ্যামাউন্টগুলো নিয়ে আমরা অঙ্ক করি, সেটার জন্য আমাদের ভ্যাট চলতি হিসাব নামে কিন্তু হিসাব খুলতে হয়। ভ্যাট হিসাব লিখতে পারি না বা ক্রয় ভ্যাট লিখতে পারি না। তাহলে ভ্যাট চলতি হিসাব করতে বলেছে, আমরা অবশ্যই ভ্যাট চলতি হিসাব কথাটা লিখে নিব, শিরোনামটা। আর এখানে রেওয়া মিলে আমাদের ভ্যাট চলতি হিসাবের একটা জের দেওয়া ছিল ডেবিট দিকে। তাহলে আমি অবশ্যই তোমাদের প্রশ্ন পড়ার সময় বলেছিলাম সেটাকে, যেহেতু ডেবিট দিকে দেয়া আছে, আমরা ডেবিট দিকে সেটাকে প্রারম্ভিক উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স বিডি ধরে অঙ্কটা শুরু করব। যেহেতু ডেবিট দিকে দেয়া ছিল এবং রেওয়া মিলে যেগুলো থাকে সেগুলোকে ব্যালেন্স বা প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডি ধরে আমরা করব। তাহলে এখানে দেয়া আছে ভ্যাট চলতি হিসাব 25,000 টাকা রেওয়া মিলে, তাহলে ব্যালেন্স বিডি 25,000 টাকা। এখন আমি একাদশ শ্রেণীতে যখন তোমাদের অঙ্ক করিয়েছি বা জাবেদা করিয়েছি, আমি তোমাদের শিখিয়েছিলাম ভ্যাট চলতি হিসাব। মূলত এখানে ভ্যাট চলতি হিসাব ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাটের জন্যই করা হয়ে থাকে ভ্যাট চলতি হিসাবটা। এবং এই ক্রয় ভ্যাট ক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হয়, বিক্রয় ভ্যাট বিক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হয়। আর জাবেদা করার সময় ভ্যাট কার ভ্যাট কি হবে, ডেবিট হবে না ক্রেডিট হবে, সেটা মনে রাখার জন্য আমি একটা কৌশল শিখিয়েছিলাম। সেটা শিখিয়েছিলাম ক্রয় যেই দিকে যায় জাবেদার ক্ষেত্রে, তার ভ্যাটও কিন্তু সেই দিকেই যায়। অর্থাৎ ক্রয় যদি ডেবিট হয়, তার ভ্যাটটা, মানে ক্রয় ভ্যাট তো বলা যায় না, ভ্যাট চলতি হিসাব, ক্রয়ের যে ভ্যাটটা সেটাও কিন্তু ডেবিট হবে। আবার বিক্রয় যেটা হবে তার ভ্যাটটাও কিন্তু তাই হবে। বিক্রয় যদি ক্রেডিট হয়, তার বিক্রয় ভ্যাটটা অর্থাৎ ভ্যাট চলতি হিসাবটাও কিন্তু ক্রেডিট হবে। তাই এখানে ক্রয়ের যে ভ্যাটটা বা বিক্রয়ের যে ভ্যাটটা আমরা গণনা করে বের করব। তাহলে আমরা যেহেতু ভ্যাট চলতি হিসাব করছি, তাহলে আমরা মাথায় রাখবো ক্রয়ের ভ্যাটটা ডেবিট হবে, এইদিকে টাকাটা বসবে। আর ভ্যাট চলতি হিসাব যদি বিক্রয় ভ্যাটটা হয়, তাহলে ভ্যাট চলতি হিসাবটা ক্রেডিট হবে, বিক্রয় ভ্যাটটা, ঠিক আছে? আর আর্থিক বিবরণী যখন আমরা করি, ক্রয় ভ্যাট ক্রয় থেকে বাদ দিয়ে করি, বিক্রয় ভ্যাট বিক্রয় থেকে বাদ দিয়ে করি। এটা আর্থিক বিবরণীতে করণীয় আমাদের। জাবেদার ক্ষেত্রে হচ্ছে ডেবিট হবে দুইটাই। আর আর্থিক বিবরণীতে যখন আমরা ক্রয় বিক্রয় হিসাবটা বিশদ আয় বিবরণীতে বসাই, তখন আমাদের ক্রয়ের সাথে যে ভ্যাটটা জড়িত থাকে সেটা বাদ দিয়ে কিন্তু আমাদের নিট ক্রয়টা বের করতে হয়, ঠিক
ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেহেতু খতিয়ান করতে বলা হয়েছে, খতিয়ানটা ডিপেন্ড করে আমাদের কার সাথে রিলেটেড সেটা নিয়ে কিন্তু আমাদের এখানে খতিয়ান করতে হয়, তাই না? বা কার থেকে আমরা বাদ দিতেছি আর্থিক বিবরণীতে, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। তাহলে ভ্যাট চলতি হিসাব যদি আমরা ডেবিট দিকে বসাই, অর্থাৎ ক্রয় ভ্যাটটাকে যদি আমরা ডেবিট দিকে বসাই, তাহলে এই দিকে কি নাম বসবে? ক্রয় হিসাব। কারণ আর্থিক বিবরণীতে আমরা কার থেকে বাদ দিচ্ছি? আমরা ক্রয় থেকে বাদ দিচ্ছি। তাহলে ক্রয়টা কমে যাচ্ছে আর ভ্যাট চলতি হিসাবটা এখানে বসে যাচ্ছে, ডেবিট হচ্ছে। আবার বিক্রয় ভ্যাটের ভ্যাট চলতি হিসাবটা কিন্তু ক্রেডিট হচ্ছে। আমরা ক্রেডিট দিকে বসালে এখানে কি লিখবো? বিক্রয় হিসাব, কারণ আমরা কিন্তু বিক্রয় থেকে বাদ দিচ্ছি। ঠিক আছে? ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, কিন্তু যেহেতু বিক্রয় থেকে বাদ যাচ্ছে তাহলে এখানে বিক্রয় হিসাব। কিন্তু যদি আমরা জাবেদা থেকে, সাধারণ জাবেদা থেকে খতিয়ান করতাম, তখন কিন্তু আমরা এখানে ক্রয় বিক্রয় বসাতাম না, তখন সাধারণ জাবেদা অনুযায়ী বসতো। অর্থাৎ ওই ক্রয় ভ্যাটের বিপরীতে ক্রেডিটে যে থাকতো তার সাথে সেটা বসতো, হয় নগদান অথবা পাওনাদার। বিক্রয়ের বিপরীতে যে থাকতো দেনাদার অথবা নগদান, তারা বসতো। কিন্তু আমরা এই ভ্যাট চলতি হিসাবটা যেহেতু আর্থিক বিবরণী উপর ভিত্তি করে করছি, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই ভ্যাট চলতি হিসাবটা কার থেকে বাদ যাচ্ছে তাকে নিয়ে আমরা কাজ করব, এবং এই ভ্যাট চলতি হিসাবটা ডেবিট হয় না ক্রেডিট হয় সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদের ভ্যাট চলতি হিসাব, আমরা ক্রয় ভ্যাটটা প্রথমে বের করি, দেখি তো কত হয় ক্রয় ভ্যাট। এই ক্রয় ভ্যাটটাকে আমরা কিন্তু এই ভ্যাট চলতি হিসাব নামে হিসাবে লিখবো। ক্রয় ভ্যাট আমরা বের করব। ক্রয় আছে আমাদের 60,000 টাকা। ভ্যাট চলতি হিসাব কিভাবে নির্ণয় করতে হয়? ভ্যাট চলতি হিসাব নির্ণয় করতে হয় অথবা ভ্যাট নির্ণয় করতে হয় নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপর, অর্থাৎ ক্রয়ের সাথে যাবতীয় সমন্বয় করার পর লাস্টে যে অ্যামাউন্ট আসে সেটার উপর ভ্যাটটা নির্ণয় করতে হয়। একইভাবে বিক্রয়ের সাথে যাবতীয় সমন্বয় গুলো করে নেওয়ার পর নিট বিক্রয় যা আসে সেটার উপর ভ্যাট নির্ণয় করতে হয়। তাহলে ক্রয়ের সাথে আমার সমন্বয়ের আছে বহিঃফেরত। ক্রয় বা বহিঃফেরত আগে দিয়ে নিই। বহিঃফেরত দেখো ক্রেডিট দিকে দেয়া আছে 3,650। তোমাদের ক্রেডিট দিকে দেয়া আছে বহিঃফেরত 3,650। আর এখানে ভ্যাট কিভাবে নির্ণয় করতে হবে? এখানে হচ্ছে নিচে আমি তোমাদের শিখিয়েছিলাম 100 যোগ 15। ভ্যাটের হার কত? ব্র্যাকেটে দেয়া 15, ঠিক আছে, গুণ 15। আমি তোমাদের শিখিয়েছিলাম নিট ক্রয় গুণ 15%, সরি 15 মানে ভ্যাটের হার ডিভাইডেড বাই 115। এটা কিন্তু আমি তোমাদের শিখিয়েছিলাম, কারণ এখানে ক্রয় এবং ভ্যাটের টাকাটা কিন্তু একসাথে জড়িত। এই 60,000-এর মধ্যে কিন্তু ক্রয়ের টাকা এবং ভ্যাটের টাকা একসাথে জড়িত, তাই ক্রয়ের সাথে ভ্যাটের অ্যামাউন্টটাও কিন্তু এখানে যুক্ত হচ্ছে। ক্রয়ের হারের সাথে ভ্যাটের হারটাও যুক্ত হয়ে টোটাল 115 হচ্ছে। কেন 115 হচ্ছে? ভ্যাটের হার 15, তাই ক্রয়ের হারের সাথে আমাদের ভ্যাটের হারটা যোগ করে তারপর ভ্যাট চলতি হিসাবটা তৈরি করতে হয়, নির্ণয় করতে হয়। তাহলে আমরা চলো করি। $60,000 মাইনাস 3,650। আমি যদি এভাবে দেই, নিট, এটা হচ্ছে নিট ক্রয় গুণ ভ্যাটের হার ডিভাইডেড বাই 115। 115 হচ্ছে 100 যোগ এই 15, ঠিক আছে? তাহলে তোমরা ক্যালকুলেশন করে বের করো, দেখো তো কত আসে তোমাদের অ্যামাউন্ট। যতটুকু আমি বুঝতেছি তোমাদের ক্যালকুলেটরে আসবে 7,000। তোমরা ক্যালকুলেটর টিপে দেখো, 60,000 থেকে 3,650 বাদ দাও, ওইটাকে 15 দিয়ে গুণ করো আর 115 দিয়ে ভাগ করো, ফলাফল আসবে 7,350 টাকা। এটা হচ্ছে ক্রয় ভ্যাট। ক্রয় ভ্যাট কি হয়? ভ্যাট চলতি হিসাব নামে ডেবিট দিকে বসে, তাহলে ডেবিট দিকে আমরা বসিয়ে দিই। যেহেতু ক্রয়ের ভ্যাট, ক্রয় ভ্যাট ডেবিট হয়, ভ্যাট চলতি হিসাব ডেবিট হয়। ভিতরে কে বসবে? যেহেতু আর্থিক বিবরণীতে ক্রয় হিসাব থেকে বাদ যায়, তাই ক্রয় হিসাব বসবে এখানে। ভ্যাট চলতি হিসাবটা ক্রয় হিসাবের সাথে আর্থিক বিবরণীতে জড়িত থাকে, তাই ক্রয় হিসাবটা লিখতে হবে যেহেতু ক্রয় থেকে বাদ যায়। একইভাবে বিক্রয় ভ্যাট নির্ণয় করি। নিট বিক্রয় আগে বের করে নেই। আমাদের বিক্রয় আছে 1,25,000। 1 লাখ প্রশ্ন থেকে আমরা নিলাম 25,000। আর আন্তঃফেরত আছে আমাদের
4250 ডেবিট দিকে, 4250 ডেবিট দিকে। তাহলে নিচে একইভাবে 115 আমরা ভ্যাটের হারটা লিখি 15 ডিভাইডেড বাই 115, ঠিক আছে? একইভাবে ক্রয়ের মতো করে তোমাদের ক্যালকুলেশনে দেখো আসবে 1,25,000 থেকে 4,250 ক্যালকুলেটর বাদ দাও, ওইটাকে 15 দিয়ে গুণ করো আর 115 দিয়ে ভাগ করো, তোমাদের ফলাফল আসবে 15,750। এটা হচ্ছে বিক্রয় ভ্যাট, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি বিক্রয় ভ্যাট যেহেতু ক্রেডিট হয়, তাহলে বিক্রয় ভ্যাটের অ্যামাউন্টটা ভ্যাট চলতি হিসাবটা ক্রেডিট দিকে লিখে নিই 15,750। আর যেহেতু বিক্রয় ভ্যাটটা বিক্রয় থেকে বাদ যায়, তাহলে এখানে ভিতরে আসবে বিক্রয় হিসাব, ঠিক আছে? তাহলে এখন আমাদের দেখতে হবে আমাদের কোন অ্যামাউন্টটা বড় হচ্ছে। খতিয়ানের কাজ হচ্ছে টিচকের যে সাইডে বড় হবে সে সাইডের অ্যামাউন্টটা দুই সাইডে লিখতে হবে। 25,000 আর 7,350 আমাদের হয় 32,350, যেহেতু ডেবিট সাইডটা বড় দেখাচ্ছে, এখানেও 32,350 আমরা ক্লোজ করে দেই। তারপর আমরা এখন কাজ কি করব, ব্যালেন্স সিডি লিখবো, ব্যালেন্সটা নির্ণয় করি। ব্যালেন্স সিডি আসবে আমাদের ক্রেডিট দিকে, কারণ এই সাইডটা বড়, কতটুকু বড় সেটাকে আমরা উল্টা সাইডে ব্যালেন্স সিডি নামে লিখি, ব্যালেন্স সিডি। তোমরা ক্যালকুলেশন করে দেখো, 32,350 থেকে 15,750 বাদ দাও, তোমাদের আসবে 16,600 ক্যালকুলেটরে। ক্যালকুলেশন করে দেখো, তারপরেও যদি কোনো ভুল থাকে বা কোনো কনফিউশন থাকে করে দেখতে পারো ক্যালকুলেটরে। এখানে দেখো 6 আর 5 সরি 5, 7 আর 6 13, 3 হাতে 1, 5 আর 6 11 আর হাতের 1 12, 2 1 আর 1 2 আর 1 3, 32,350 টোটাল হলো। তাহলে এই ব্যালেন্স সিডিটা নিয়ে আমাদের এখন কাজ কি, উল্টা সাইডে যে সাইডে আমাদের বড় হয়েছিল এতটুকু অংশ, কোন সাইডের বড় অংশ, এটা ডেবিট সাইডের বড় অংশ, তাহলে এটাকে সঠিক সাইডে আমরা এখন বসাই দিব। কি লিখে, ব্যালেন্স বিডি লিখে। যেহেতু এখানে আমাদের তারিখ নেই, তাই আমরা তারিখ ইউজ করতে পারছি না। এই 16,600 হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি। এটা ভ্যাট চলতি হিসাবে জের। এই ভ্যাট চলতি হিসাবটা আমরা কোথায় নিয়ে যাই, এই ভ্যাট চলতি হিসাবটা আমরা আর্থিক বিবরণীতে, যদি ডেবিট জের হয় সম্পদের সাইডে বসাই, অথবা ক্রেডিট জের হলে আমরা দায়ের সাইডে বসাই। আর যদি প্রারম্ভিক জের আমাদের দেয়া থাকে, ঠিক আছে, তাহলে এটা প্রারম্ভিক জের থাকলে তো খতিয়ান করে এটা আমাদের চলতি সম্পদ বের হলো, তাহলে যে সাইডে এটা বের হলো সেই সাইডে আমরা আর্থিক অবস্থার বিবরণী করার সময় একদম সর্বশেষ ছকে আমরা ইউজ করব। আজকে যেহেতু আমার এটা বসানোর মতো কোনো স্কোপ নেই, কারণ আমরা আর্থিক অবস্থার বিবরণী করছি না। আর ভ্যাট চলতি হিসাব প্রতিষ্ঠানের জন্য হয় দায় হবে, নয়তো চলতি সম্পদ হবে। যেহেতু এটা ডেবিট জের বের হয়েছে, তাহলে এটা কিন্তু চলতি সম্পদ বের হয়েছে। চলতি সম্পদ আমরা কোথায় বসাই, আর্থিক অবস্থার বিবরণীতে লাস্টের ছকে। আজকে সেটা আমরা করতে যাচ্ছি না, তাই এটা এ পর্যন্তই আজকে এখানে শেষ। আমার ভ্যাট চলতি হিসাব করা হয়ে গেল ক নাম্বারের জন্য। যেহেতু বুঝিয়ে করিয়েছি, অনেক সময় লেগেছে হয়তো বা তোমাদের মনে হতে পারে, কিন্তু তোমরা যদি নিজেরা বুঝে থাকো তাহলে এই খতিয়ানটা করার জন্য বড়জোর 3 থেকে 4 মিনিট লাগবে, বেশি লাগবে না, ঠিক আছে? তাহলে চলো আমরা খ নাম্বার সলিউশনে যাই। মোট লাভ নির্ণয় করব। আমরা মোট লাভ নির্ণয় করব খ নাম্বারে। তাহলে মোট লাভ নির্ণয় করার জন্য আমাদের বিশদায় বিবরণীর একটা ছক আঁকতে হবে। দেখো বিশদায় বিবরণীর ছক এঁকেছি, তোমরাও এঁকেছো নিশ্চয়ই খাতায় বা আঁকো। তারপর আমাদের শিরোনাম দিতে হবে। বিশদায় বিবরণীর শিরোনাম হচ্ছে, আমরা যে কোম্পানির অঙ্ক করছি মেঘনা লিমিটেড, তারপর ছকের নাম লিখবো বিশদায় বিবরণী। যেহেতু আমরা আংশিক কাজ করছি, শুধুমাত্র মোট লাভ নির্ণয় করছি, তাহলে আমরা ব্র্যাকেটে লিখবো আংশিক, আর তারিখ দেবো 2013 সালে, যে তারিখ দেওয়া আছে 13 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আর এখানে খতায় সমাধান খতে আমরা লিখে নিয়েছি মোট লাভ নির্ণয়, এটা তোমরা সাইডে আগে শুরুতে লিখে নিবে। আর মোট লাভ নির্ণয়ের যে সূত্রটা তোমরা সবাই জানো, কারণ এটা তোমরা একাদশ শ্রেণীতেও করে এসেছো, রেওয়া মিল নির্ণয় করার সময় ফার্স্ট ইয়ারে করে এসেছো, যে মোট লাভ কিভাবে নির্ণয় করতে হয়, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এটা হচ্ছে মোট লাভ নির্ণয়ের সূত্র। তাহলে এই যে দেখো আমাদের একটা নিট বিক্রয় বের হয়েছে, এটা থেকে আমরা বাদ দিয়েছি বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমার প্রশ্ন হলো, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়? নিট বিক্রয় তো আমরা বের করতে পারবো, বিক্রয় থেকে বিক্রয়ের সাথে যা কিছু সমন্বয় আছে সেটা করার পর নিট বিক্রয় বের হবে। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয়। অর্থাৎ এই যে দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ
নিট ক্রয়, ক্রয়ের সাথে যাবতীয় সমন্বয় যতক্ষণ করতে হবে করব, করার পর যে অ্যামাউন্টটা বের হবে সেটা হচ্ছে নিট ক্রয়। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। এখানে যে কয়টা আইটেম আছে সেগুলো দিয়ে করেছি, এটা ছাড়াও আরো প্রত্যক্ষ খরচ থাকতে পারতো, ঠিক আছে? জাহাজ ভাড়া থাকতে পারতো, পরিবহন খরচ থাকতে পারতো, ক্রয় পরিবহন খরচ এখানে নেই। আমাদের প্রত্যক্ষ খরচ আমরা দুইটাই পেয়েছি, আর নিট ক্রয় বের করার জন্য আমরা এতটুকুই আইটেম পেয়েছি, এতগুলো। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়, এটা হচ্ছে নিট ক্রয়ের অংশ, নিট ক্রয় বের হয়েছে, এটা প্রারম্ভিক মজুত নিট ক্রয়। আর ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, এই দুইটা হচ্ছে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। তাহলে প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, এগুলো একত্রে যোগ করব। যোগ করার পর যা আসবে সেটা থেকে আমরা বাদ দিব, বাদ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যের যে আইটেমটা ছোট, দুইটার মধ্যে প্রশ্নে দেওয়া থাকবে সমন্বয়, সেটা নিয়ে আমরা কাজ করব, বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পর কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হবে, এর আগে না। তাহলে সমাপনী মজুত পণ্য যখন আমরা বাদ দিয়েছি টোটাল এই যোগফল থেকে, প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, এগুলো একত্রে যোগ করে যোগফল থেকে যখন আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়েছি, তখন কিন্তু আমাদের বের হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম। এটা কি করতে হবে এখন? মোট লাভ নির্ণয়ের জন্য নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে, বের হবে কি? মোট লাভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো সূত্রটা। এখন শুধু বিক্রয়, নিট বিক্রয় বের করার জন্য যে হিসাবগুলো বা আইটেমগুলো দরকার সেগুলো বসাও, অ্যামাউন্ট গুলো বসাও, রেওয়া মিল দেখে দেখে, সমন্বয় দেখে দেখে। আর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য যা যা লাগবে সেগুলো রেওয়া মিল দেখে বসাও, অ্যামাউন্টগুলো সঠিক অ্যামাউন্টটা বসাও। যদি সমন্বয় থেকে কিছু করার প্রয়োজন হয় করো, তারপরে সবগুলোর সূত্র অনুযায়ী বসিয়ে দেখো মোট লাভ বের করে ফেলতে পারবে। রেওয়া মিল থেকে নিয়েছি বিক্রয় যেহেতু পরিচালনায়, বিক্রয় 1,25,000 টাকা, বাদ আন্তঃফেরত, আন্তঃফেরত ডেবিট দিকে দেয়া থাকে, যেটা বিক্রয় থেকে আমরা বাদ দিই, বিক্রয় ফেরত 4,250 টাকা, এটা কিন্তু ডেবিটে দেয়া। আমরা এখানে আউটার ফিগার লিখবো না, নিট বিক্রয় কিন্তু এটা না। বাদ বিক্রয় ভ্যাট, কারণ ভ্যাটটাও কিন্তু বিক্রয় ভ্যাটটাও বিক্রয় থেকে বাদ দিতে হয়, ভ্যাটটা বাদ দিতে হয় সব শেষে, এটা নিয়ম। যার যার ভ্যাট সেই সেই হিসাব থেকে বাদ দিতে হয়, কিন্তু সব শেষে বাদ দিতে হয়। তাহলে বিক্রয় বাদ দিলাম আন্তঃফেরত, এর সাথে সমন্বয় করার মতো আর কোনো হিসাব নেই রেওয়া মিলে। 1,25,000 থেকে 4,250 বাদ দিলাম, 1,20,750 বের হলো। এবার বিক্রয় ভ্যাটটা বাদ দিব, বাদ বিক্রয় ভ্যাট 15,750। নিট বিক্রয় বের হলো আমার 1,05,000। ক্যালকুলেটরে করে দেখো। এর থেকে বাদ দিব, নিট বিক্রয় থেকে কি বাদ দিব আমরা? বিক্রিত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা রেওয়া মিলে, তারপর এটার সাথে যোগ করবো নিট ক্রয়। তাহলে ক্রয়টাকে আগে নিট বের করে নিই, নিট অংশটা। ক্রয় আছে আমার 60,000 টাকা, তাই আমি ইনার কলামে লিখলাম, যেহেতু ক্রয়ের সাথে সমন্বয় আছে। ক্রয় 60,000 টাকা, এর থেকে বাদ দিব কি আমরা? বহিঃফেরতটা, যেটা ক্রেডিট দিকে দেয়া, 3,650 বের হলো অ্যামাউন্ট 56,350। এর থেকে বাদ দিব কি? ক্রয় ভ্যাট, ক্রয়ের জন্য যে ভ্যাটটা আমরা একটু আগে খতিয়ান করার সময় নির্ণয় করেছি, ছকের নিচে, খতিয়ানের নিচে দেখো, ক্রয় ভ্যাট 7,350, এটা ক্রয় থেকে বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পর বের হলো আমার নিট ক্রয় কত? 49,000 টাকা। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ খুঁজবো। আমি রেওয়া মিলে দুইটা প্রত্যক্ষ খরচ পেয়েছি, আমদানি শুল্ক এবং মজুরি, আর কোনো প্রত্যক্ষ খরচ পাইনি। তাহলে আমদানি শুল্ক দেওয়া আছে রেওয়া মিলে 17,000 টাকা, মজুরি 6,000 টাকা। টোটাল করি এখন, প্রারম্ভিক মজুদ নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত দুইটা প্রত্যক্ষ খরচ, টোটাল হচ্ছে আমার 87,000 টাকা। এখন করব সমাপনী মজুদ পণ্য বাদ দিব, বাদ সমাপনী মজুদ পণ্য, ছোট অ্যামাউন্টটা নিয়েছি সমন্বয় থেকে 34,000 টাকা। 87,000 থেকে 34,000 বাদ দিলাম, 53,000 টাকা বের হলো, এটা হলো আমার বিক্রিত পণ্যের ব্যয়। এখন নিট বিক্রয় থেকে এই 53,000 বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলাম, বের হলো আমার 52,000 টাকা, যেটা হচ্ছে মোট লাভ। তাহলে আমরা ফলাফল যেটা পেয়েছি সেটার নাম কিন্তু অবশ্যই দিব মোট লাভ, ঠিক আছে? এখানে সর্বশেষ লিখেছি অ্যামাউন্টটা, তাই আমি অ্যারো মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি যে মোট লাভ হচ্ছে 52,000। পরীক্ষার সময় অ্যারো মার্ক দেওয়ার দরকার নেই, তোমরা যথেষ্ট খাতায় যদি স্পেস থাকে স্পেস রেখে রেখে সুন্দর করে একটা পৃষ্ঠা অঙ্কটা করবে। এখানে যেহেতু স্পেস নেই আমি অ্যারো মার্ক দিয়ে দেখিয়েছি। এখন আমার কাজ হচ্ছে টাকার অ্যামাউন্টটা ক্লোজ করে দিব দুইটা দাগ দিয়ে, এবং পুরো ছকটা আমি বা থেকে ডান দিকে একদম এক দাগ দিয়ে কিন্তু ক্লোজ করে দিয়েছি। দেখো, তাহলে মোট লাভ তোমরা নির্ণয় করতে পারো, আমি জানি ফার্স্ট ইয়ারে করেছো।
আর আজকে আরেকটু রিভাইজ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো এবং এই ধরনের অঙ্ক আসলে পারবে। চলো আমরা সলিউশন গতে যাই। ঠিক আছে, আমরা সমাধান গ শুরু করি। সবাই সংরক্ষিত আয় বিবরণী করতে বলা হয়েছে। সেখানে প্রারম্ভিক উদ্বৃত্ত আমাদের রেওয়া মিলে দেয়া ছিল, আমরা গত ক্লাসে নমুনা শিখেছি। মূলত এটাই আজকের ক্লাসের জন্য মেন আমাদের পয়েন্ট করার মতো বিষয় ছিল, যেটা আমি এটার উপর গুরুত্ব দিয়ে আজকে এই অঙ্কটা তোমাদের জন্য চুজ করেছি। তো এটা সবাই নিশ্চয়ই সঠিকভাবে আজকে করতে পারবো আমি বুঝিয়ে দিলে। আর তোমরাও যদি নমুনা ছকটা ভালো করে শিখে থাকো তাহলে আজকে করতে পারবে এটা সঠিকভাবে। তোমরা বিশদ আয় বিবরণীর মতো করে ছোট করে একটা ছক আঁকো বা এঁকে ফেলেছো হয়তো, আর গ নাম্বারটা দিয়ে নিবে সমাধানে। আর পরীক্ষার সময় তো যত নং প্রশ্নের উত্তর তোমরা দিচ্ছ সেটা লিখে তারপর ক খ গ এভাবে দিবে, যে এত নং প্রশ্নের উত্তর গ বা এত নং প্রশ্ন উত্তর ক, এভাবে দিয়ে নিবে। তাহলে বিশদ আয় বিবরণীর মতোই এখানে শিরোনাম দিতে হবে মেঘনা লিমিটেড। আমরা ছকের নাম লিখবো সংরক্ষিত আয় বিবরণী 2013 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে। ঠিক আছে, এভাবে আমরা শিখেছি নমুনার ছকটা। আর টাকার জন্য মোটামুটি 2টা কলাম রাখলেই চলবে। শুরুটা কিভাবে করতে হয়, আমাদের এই বিবরণীর যে প্রারম্ভিক উদ্বৃত্তটা রেওয়া মিলে দেয়া থাকে সেটা দিয়ে আমাদের অঙ্কটা শুরু করতে হয়। আমাদের রেওয়া মিলে আমরা ক্রেডিট সাইড খুঁজবো। সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্তটা ক্রেডিট দিকে দেয়া থাকে, অর্থাৎ ক্রেডিট টাকার কলামে দেয়া থাকে। তাহলে সংরক্ষিত আয় ক্রেডিট কলামে তোমাদের বা ক্রেডিট সাইডে দেয়া ছিল প্রশ্নে 1/1/2013। 1/1/2013 মানে হচ্ছে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত। তোমরা তারিখ না দিলে লিখবে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত। রেওয়া মিলে ছিল আমাদের 40,000 টাকা। তোমরা নিজেরাই রেওয়া মিল ঘেটে দেখো, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত 1/1/2013 40,000 টাকা দেওয়া আছে রেওয়া মিলের সর্বশেষ আইটেম ক্রেডিট সাইডে। এটার সাথে আমরা নিয়ম অনুযায়ী এখন কি করব, নিট লাভকে যোগ করব। নিট লাভ থেকে পেলাম আমরা, আমাদের প্রশ্নে করণীয় গতে বলা ছিল নিট লাভ 38,800 টাকা ধরে আমাদের সংরক্ষিত আয় বিবরণী করতে বলা হয়েছে। তাহলে যোগ নিট লাভ এখানে 38,800 টাকা। তাহলে এটা সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্তর সাথে আমাদের যোগ করে দেখাতে হবে। তাহলে প্রারম্ভিক উদ্বৃত্ত যোগ চলতি বছরের নিট লাভ। ঠিক আছে, চলতি বছরের নিট লাভ যোগ করার পর আমরা যোগের কোনো আইটেম পাইনি। আর তাহলে আমাদের এই 2টা আইটেম যোগ করলে আমাদের যোগফল নামে 78,800 টাকা। তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে দেখো, আমাদের যোগের অংশটুকুতে যে অ্যামাউন্ট আসে টোটাল আসে আমাদের, মানে এই বছরের যেটা আমরা বন্টন করব। সংরক্ষিত আয় বিবরণীটা কি, মুনাফা বন্টনের জন্য যে আমরা বিবরণীটা করি, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট আসে আমাদের 78,800 টাকা। এই টাকা থেকে আমরা এখন বাদের অংশের যে টাকাগুলো লিখবো সেটা মূলত বন্টনের অংশটা লিখবো। ঠিক আছে, 78,800 টাকা থেকে আমরা এখন যা যা বন্টন করব, প্রশ্ন পড়ে অথবা সমন্বয় পড়ে সেখান থেকে আমরা খুঁজে বের করব যে আমাদের বন্টনযোগ্য কি কি বিষয় আছে। আচ্ছা, এখন লিখবো আমরা বাদ। আয়কর, আমাদের বাদের অংশে আমরা প্রথম শিখেছিলাম লভ্যাংশ প্রদান। ঠিক আছে, এখানে তো আমাদের আজকে লভ্যাংশ প্রদান কোনো সমন্বয়েও কিছু বলা নেই। সেখানে একটা প্রস্তাবিত লভ্যাংশ ছিল, কিন্তু এমনি নর্মালি রেওয়া মিলে লভ্যাংশ প্রদান নামে আলাদা কোনো আইটেম ছিল না। তাই লভ্যাংশ প্রদান নামে এখানে আর কিছু দেখানো গেল না। তারপর আমাদের একটা আইটেম ছিল আয়কর বাদ পুরাতন আয়কর সঞ্চিতি। তাহলে আমরা এখানে রেওয়া মিল থেকে আয়করটা নিয়ে আসবো। এখান থেকে আমাদের বাদ দেওয়ার কথা পুরাতন আয়কর সঞ্চিতি। আমাদের রেওয়া মিলে কোনো পুরাতন আয়কর সঞ্চিতি নেই, মানে আয়কর সঞ্চিতি নামে কোনো অ্যামাউন্ট নেই। তাই যেটাই আয়কর সেটাই আয়করের ব্যালেন্স হিসাবে ধরে এখানে 5,000 টাকা বসাতে হবে। এখানে পুরাতন আয়কর সঞ্চিতি থাকলে কি করতাম, আয়কর বাদ পুরাতন আয়কর সঞ্চিতি, তারপর বাকি যে অ্যামাউন্টটা আসতো ব্যালেন্সটা আসতো সেটা বসাতাম। এখানে আয়কর সঞ্চিতি 0, আয়কর হচ্ছে 5,000, আয়কর সঞ্চিতি হচ্ছে পুরাতনটা 0। তাহলে আমাদের অ্যামাউন্ট 5,000ই থাকে। ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু কনফিউশনে পড়বে না, সমন্বয়ে কিন্তু একটা নতুন আয়কর সঞ্চিতির কথা বলা আছে, যে নিট লাভের 5,000 টাকা, সরি আয়করের জন্য 2,000 টাকা সঞ্চিতি রাখতে হবে। এটা কিন্তু নতুন আয়কর সঞ্চিতি, এটা কিন্তু সংরক্ষিত আয় বিবরণীতে আসবে না। এটা নিট লাভ যেখানে আমরা নির্ণয় করি বিশদ আয় বিবরণীতে, সেখানে সর্বশেষ আইটেম হিসাবে নতুন আয়কর সঞ্চিতিটা বসিয়ে তারপর করবাদ নিট লাভ বের করতে হয়। এটা কিন্তু রক্ষিত আয় বিবরণীতে আসে না। তাহলে রক্ষিত আয় বিবরণীতে নতুন আয়কর সঞ্চিতি আসবে না। আসবে কোনটা, আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতিটা বাদ দিয়ে দেখাবো আমরা। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমাদের পুরাতন আয়কর সঞ্চিতি নেই, তাহলে আয়কর 5,000 টাকা। এরপর হচ্ছে সঞ্চিতি তহবিলে স্থানান্তরের কথা বলা আছে সমন্বয় 4-এ, নিট লাভের 5,000 টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো।
তাহলে সঞ্চিতি তহবিলের স্থানান্তর 5,000 টাকা। এটা আমরা সমন্বয় থেকে পেলাম। এরপর আছে আমাদের সমন্বয় থেকে নিয়ে আসলাম আমরা ঘোষিত লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশের ব্যাপারে বলা আছে 5 নাম্বার সমন্বয়, শেয়ার প্রতি 2 টাকা হারে লভ্যাংশ প্রদান করতে হবে। তাহলে শেয়ার হচ্ছে আমার 8,000, যেটা রেওয়া মিলের ক্রেডিট দিকে বলা ছিল ব্র্যাকেটে 8,000 শেয়ার। আর আমরা যদি 2 টাকা করে দেই, 8,000 গুণ 2 16,000 টাকা হচ্ছে আমাদের ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ। তাহলে ঘোষিত লভ্যাংশ হচ্ছে আমার 16,000 টাকা। এছাড়া বন্টনের জন্য যদি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ রেওয়া মিলে বলা থাকে বা লভ্যাংশ প্রদানের কথা সমন্বয়ে বলা থাকে বা রেওয়া মিলে বলা থাকে, সেগুলো এখানে আসার কথা। এই কয়টা আইটেম ছাড়া এই অঙ্কে আর কোনো বন্টনের বিষয় নেই। ঠিক আছে, তা আমি এই কয়টাই পেলাম বা আমরা খুঁজলে এই কয়টাই পাবো, এগুলো বাদের অংশে যাবে। আর যোগের অংশে যা যা যায় সেটা তো তোমরা গত ক্লাসে নমুনা ছক থেকে শিখেছো। যোগের অংশে শুধু আজকে আমরা একটাই অ্যামাউন্ট পেলাম, নিট লাভ। ঠিক আছে, তাহলে টোটাল 78,800 থেকে আমাদের বাদ যাচ্ছে, এই তিনটা যোগ করে দেখো 26,000 টাকা। 16,000, 5,000, 5,000, আমাদের 26,000 টাকা হচ্ছে বাদ যাবে। ঠিক আছে, নিট লাভ থেকে আমরা বন্টন করলাম মোট 26,000 টাকা। তোমরা এবার 78,800 থেকে 26,000 বাদ দাও, ক্যালকুলেটরে আসবে 52,800 টাকা। এটাকে আমরা কি লিখবো? রক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। ঠিক আছে, খুবই ছোট এই ছকটা, নমুনা ছকটাও শিখেছো, খুবই ছোট। যে আইটেম এই ছকে যাবে সেগুলো খুঁজে খুঁজে বের করে সেভাবে প্রয়োগ করবে। আশা করি আজকের এই ছকটা তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ, কারো ভুল হবে না নিশ্চয়। তো এই ধরনের অঙ্ক তোমরা অনুশীলনী দেখে দেখে আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করবে। আমি তোমাদের জন্য কিছু SW দিয়ে দিই। তোমাদের এই বইয়েরই অনুশীলনী তোমরা 15, 16, 17, 18, ঠিক আছে, SW দিয়ে দিই। অনুশীলনী 15, 16, 17, 18, এই 4টা অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে, যেগুলো তোমাদের বিশদ আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী সংক্রান্ত। আশা করি পারবে, না পারলে উদাহরণ ঘাটবে, উদাহরণে এই ধরনের অনেক হেল্প তোমরা পাবে। তো স্টুডেন্টস, আজকের যে অঙ্কটা করলাম নিশ্চয়ই তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, আর তোমরা প্র্যাকটিসে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা আর্থিক অবস্থার বিবরণীর নমুনা ছকটা শিখব, তারপর সেটা শিখে আমরা পরিপূর্ণ একটা অঙ্ক নিয়ে পরবর্তী ক্লাসে আমরা হাজির হব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।